নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আমি দাঁড়িয়ে আছি ঢাকার অভিজাত এলাকা গুলশানে। এই মুহূর্তে আপনারা যে অভিজাত বাড়িটি দেখলেন, এই বাড়িটি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বাড়ি। ইতিমধ্যে স্পষ্ট হয়ে গেছে যে তারেক রহমান বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। ৩৫ বছর পর বাংলাদেশে একজন পুরুষ প্রধানমন্ত্রী হচ্ছেন। মধ্যবর্তী সময়ে তারেক রহমানের মা মরহুমা খালেদা জিয়া এবং আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা পালাবদল করে তারা প্রধানমন্ত্রী ছিলেন। ৩৫ বছর পর বাংলাদেশে একজন পুরুষ প্রধানমন্ত্রী হচ্ছেন। তারেক জিয়ার প্রধানমন্ত্রী হওয়া, পৃথিবীতে অনেক নেতাই প্রধানমন্ত্রী হন, কিন্তু তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া সেটা কিন্তু আলাদা একটা রাজনৈতিক তাৎপর্য আছে। সেই তাৎপর্যের মূল বিষয় হচ্ছে যে একজন জেলে নিপীড়িত, শোষিত এবং ১৭ বছর নির্বাসিত একজন মানুষ, তিনি তার দলকে নেতৃত্ব দিয়েছেন, এই প্রথম নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং নিরঙ্কুশ জয়লাভ করেছেন। এই যে বিষয়টি, এটা রাজনীতিতে খুব বিরল। অনেকেই রাজনীতির জন্য জেল জুলুম অত্যাচার সহ্য করেন, কিন্তু তারেক জিয়ার বিষয়টি ১৭ বছর তিনি দেশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিলেন। শুধুমাত্র ভার্চুয়াল কানেকশনে তিনি বিএনপির দল পরিচালনা করেছেন, দলকে জাগিয়ে রেখেছেন। তার কারণ তার মা দীর্ঘদিন ধরে শয্যাশায়ী ছিলেন মৃত্যুর আগে। এই যে ১৭ বছর তারেক জিয়া নিজেকে একটা অন্য মানুষ হিসেবেও তৈরি করেছেন। তার প্রভাব এবারের নির্বাচনে দেখা গেছে। তার প্রচারে তিনি কটু কথা বলেননি, তিনি বাধাগতে নির্বাচনী ভাষণ দেননি, তিনি ইন্টারঅ্যাক্টিভ করেছেন, মানুষের কথা শুনেছেন, জবাব দিয়েছেন। এগুলির একটা প্রভাব তো আছেই। তারেক জিয়ার কথা যে কথা বলছিলাম, যে ২০০৬ থেকে ৭ বাংলাদেশে যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, তারা দুর্নীতির অভিযোগে তারেক জিয়াকে জেলে পাঠিয়েছিল। ২০০৮-এর সেপ্টেম্বর মাসে জামিন পেয়ে তিনি লন্ডনে যান সপরিবারে চিকিৎসা করাতে। সেখানেই তিনি রাজনৈতিক আশ্রয়ে ছিলেন। গত ২৫শে ডিসেম্বর ২০২৫ তিনি দেশে ফিরেছেন এবং তার ৫ দিনের মাথায় তার জীবনে একটি মর্মান্তিক ঘটনা ঘটে, যেটা বিএনপি দলের জন্য অত্যন্ত শোকাবহ ঘটনা। সেটি হচ্ছে খালেদা জিয়া, দলের ৪৫ বছরের টানা চেয়ারপারসন, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, তিনি প্রয়াত হয়েছেন। এইরকম একটা শোকাবহ পরিস্থিতিতে শোককে কিভাবে শক্তিতে পরিণত করা যায়, সেটা এই নির্বাচনে বিএনপি দেখালো এবং তারেক জিয়া দেখালো। তারা শোককে শক্তিতে পরিণত করেছে এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এই নির্বাচনে। তারেক জিয়া একজন বীর মুক্তিযোদ্ধার পুত্র। তার বাবা বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটি সেক্টরের কমান্ডার ছিলেন, প্রয়াত জিয়াউর রহমান। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট। ফলে তারেক জিয়া একজন মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান। তিনি তার বেড়ে ওঠা ঢাকার ক্যান্টনমেন্টে ছোটোবেলাটি, তারপর তিনি ঢাকাতে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পড়াশুনো করেছেন। পরবর্তীকালে তিনি রাজনীতিতে আসেন। ১৯৮৬ সালে একটি উপজেলায় দলের নেতৃত্ব দিয়ে তার রাজনীতিতে হাতে করি, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি ভূমিকা পালন করেছিলেন ১৯৯১ সালে এরশাদের সরকারের পতনের আগে যে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন, সেই আন্দোলনে তিনি ছিলেন এবং সেইবারের নির্বাচনে তার মা ৫টি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করে ৫টিতেই বিপুল জয়লাভ করেছিলেন। এই ৫টিতেই নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন তখনকার তরুণ তারেক জিয়া এবং পরবর্তীকালে তিনি দলকে নানানভাবে নেতৃত্ব দিয়েছেন এবং সবচেয়ে বড় ভূমিকা যেটি পালন করেছেন, যেটা গোটা পৃথিবীতে বিরল, সেটি হচ্ছে যে ভার্চুয়াল মাধ্যমে নিয়মিত দলের সঙ্গে যোগাযোগ রেখেছেন। শেখ হাসিনার ১৬ বছরের সরকারের বিরুদ্ধে গণতন্ত্র হরণ, মানবাধিকার হরণ, নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, হত্যার অসংখ্য অভিযোগ ছিল, কিন্তু তার মধ্যে একটি নজির কিন্তু বাংলাদেশে বিএনপি, যারা দল হিসেবে সম্পূর্ণ অটুট ছিল এবং এই ব্যাপারে তারেক জিয়ারও কিন্তু একটা বিরাট বড় কৃতিত্ব। বাংলাদেশে এখন এই যে নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, তার কাছে অনেকগুলি চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জগুলি হচ্ছে যে বিএনপি এবারে বলেছে যে তারা অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করবে। ফলে আগামী দিনে যে রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশে কোন দিকে গড়াবে, সেগুলো কিন্তু তারেক জিয়ার উপর অনেকটা নির্ভর করছে। বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, আবার অন্যদিকে জামাতি ইসলামী তারা ৭০টির কাছাকাছি সিট পেলেও তারা ভোট অনেক ভালো পেয়েছে। ফলে শুধু সংসদে বিরোধী নয়, মাঠে ময়দানেও জামাতি ইসলামী বিরোধিতা বিএনপিকে মোকাবিলা করতে হবে। ফলে তারেক জিয়া এমন একটা সন্ধিক্ষণে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, যে সময় তাকে একই সঙ্গে সেটা যেমন তার জন্য একটা সুবর্ণ সুযোগ, তেমনি সেটা তার জন্য একটা বড় চ্যালেঞ্জও বটে। তবে এটাও ঠিক যে রাজনীতিতে চ্যালেঞ্জই মানুষকে এগিয়ে দেয়, যেটা সদ্য প্রমাণিত হলো যে খালেদা জিয়ার মৃত্যুর পরে বিএনপি কিন্তু একটা বড় সাফল্য লাভ করেছে।
এই নির্বাচনের আগে আভাস ছিল যে বিএনপি ক্ষমতায় আসবে, কিন্তু এতটা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে, এত আসন পাবে, এটা নিয়ে অবশ্য অনেকের মধ্যেই সংশয় ছিল। কিন্তু দেখা গেল যে বাংলাদেশের মানুষ তারা স্থায়িত্বের পক্ষে ভোট দিয়েছে। অনেকে ভাবছিলেন ত্রিশঙ্কু সংসদ হবে, কিন্তু ত্রিশঙ্কু সংসদে মানুষ যাননি, মানুষ স্থায়িত্বের কথা ভেবেছেন। সেখান থেকে বিএনপির কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে বাংলাদেশ যে নব বাংলাদেশ গড়ার অঙ্গীকার দল করেছে, সেই অঙ্গীকার রক্ষার জন্যে তারেক রহমানকে কিন্তু অনেক ভাবনা চিন্তা করে দল এবং সরকার পরিচালনা করতে হবে। ফলে উন্নয়ন তার কাছে একটা বড় চ্যালেঞ্জ হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। অর্থনৈতিক পরিস্থিতি গত 18 মাসে অনেকটা বিপর্যস্ত হয়েছে। গণ অভ্যুত্থানের পর গার্মেন্ট শিল্প এবং অন্যান্য শিল্পেও খানিকটা মন্দা আছে। এই অর্থনীতিকে টেনে তোলা তার কাছে একটা বিরাট বড় চ্যালেঞ্জ, এ নিয়েও কোনো সন্দেহ নেই। ফলে প্রতিবেশী দেশ এবং আন্তর্জাতিক সংস্থা সবার সঙ্গে কিন্তু একটা সুসম্পর্ক রেখেই তারেক রহমানকে সরকার পরিচালনা করতে হবে। এই যে পরিস্থিতিটা বাংলাদেশে, এটা একটা অভিনব পরিস্থিতি। এবং আরও একটি বিষয় লক্ষণীয় যে এখনো পর্যন্ত বিএনপি দল হিসেবে অত্যন্ত সংযমের পরিচয় দিয়েছে। তার কারণ তারা প্রায় 17 বছর পর, তারা 20 বছরের মতো সময় তারা বাংলাদেশে ক্ষমতায় আসছে। এই রকম একটা জয়ের পর যে ধরনের উচ্ছ্বাস উন্মাদনা দেখার কথা, সেটা কিন্তু ঢাকায় দেখা যাচ্ছে না। দলের তরফে বলা হয়েছে আজকে জুম্মাবার সবাই মসজিদে নমাজ পড়বেন এবং দেশের শান্তি মঙ্গল কামনায় তারা প্রার্থনা করবেন, এটাই দলের তরফে বলা হয়েছে। ফলে বিএনপি এই জয়ের ঠিক অব্যবহিত পরে তারা কিন্তু অসম্ভব সংযমের পরিচয় দিয়েছে। এখনও বাংলাদেশের কোনো জায়গা থেকে বিরোধীদের উপর আক্রমণ, এই ধরনের কোনো ঘটনাও ঘটেনি। ইতিমধ্যে দলের একজন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, যিনি নির্বাচিত হয়েছেন, তিনি বলেছেন যে একটা রিকনসিলিয়েশন প্রসেস স্টার্ট করা দরকার, অর্থাৎ আলাপ আলোচনার মাধ্যমে দেশের শান্তি প্রতিস্থাপন করা দরকার। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি আগামী দিনে কোন দিকে যায় সেটা এখন দেখার। তবে আবারও বলি, তারেক রহমানের অনেকেই রাজনীতিতে দীর্ঘদিন অপেক্ষা করার পরে তারপরে তারা ক্ষমতায় আসেন, প্রধানমন্ত্রী হন, কিন্তু তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া এক ধরনের ম্যাজিক, এ নিয়ে কোনো সন্দেহ নেই। নমস্কার। ঢাকা, দ্য ওয়াল ব্যুরো।